প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের রাসায়নিক বর্ণালীমিতির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা টপিক, স্পিন স্পিন যুগলায়ন, এবং পাশাপাশি আমরা n+1 রুলটাও আলোচনা করব। বিকজ স্পিন স্পিন যুগলায়ন এবং n+ রুল একটা আরেকটার সাথে জড়িত একটা বিষয়, অর্থাৎ স্পিন স্পিন যুগলায়ন আলোচনা করতে গেলে n+1 রুলের ব্যাপারটা চলে আসবে। আমরা দুইটা জিনিসই আলোচনা করব। পরীক্ষায় স্পিন স্পিন যুগলায়ন এটা আলাদা একটা প্রশ্ন আসে, আবার n+1 রুল এটাও আলাদা একটা প্রশ্ন আসতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই স্পিন স্পিন যুগলায়ন কি সেটা একটু দেখব, ঠিক আছে? স্পিন স্পিন যুগলায়ন কি এর সংজ্ঞাটা একটু দেখি। NMR বর্ণালীতে কোনো নির্দিষ্ট প্রোটনের সিগন্যাল বা সংকেত যখন তার প্রতিবেশী ভিন্ন পরিবেশের প্রোটনের প্রভাবে একাধিক সূক্ষ্মরেখায় বিভক্ত হয়ে যায়, তখন সেই ঘটনাকে স্পিন স্পিন যুগলায়ন বা স্পিন স্পিন স্প্লিটিং বলে। একে ব্যান্ড বহুত্ব বলা হয়। অর্থাৎ এই যে স্পিন স্পিন যুগলায়ন, এটাকে কি বলে? স্পিন স্পিন স্প্লিটিংও বলা হয়, আবার এটাকে কি বলা হয়? ব্যান্ড বহুত্ব বলা হয়। পরীক্ষায় যখন এই প্রশ্নটা আসবে, আপনারা অবশ্যই স্পিন স্পিন যুগলায়ন কি এই সংজ্ঞাটা লিখবেন, তাতে আপনাদের নাম্বার পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বৃদ্ধি পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করেন, এখানে একটা কথা বলা হয়েছে, কোনো নির্দিষ্ট প্রোটনের সিগন্যাল বা সংকেত যখন তার প্রতিবেশী ভিন্ন পরিবেশের প্রোটনের প্রভাবে একাধিক সূক্ষ্মরেখায় বিভক্ত হয়ে যায়, তখন সেই ঘটনাকে স্পিন স্পিন যুগলায়ন বলে। তাহলে কি একটু আমরা মার্ক করি, প্রোটনের সিগন্যাল যখন তার প্রতিবেশী ভিন্ন পরিবেশের প্রোটনের প্রভাবে একাধিক সূক্ষ্মরেখায় বিভক্ত হয়ে যায়, তখন সেই ঘটনাকে স্পিন স্পিন যুগলায়ন বা স্পিন স্পিন স্প্লিটিং বলে। ব্যাপারটা কি আমরা একটু খেয়াল করি। দেখেন, দুটো ভিন্ন পরিবেশ বলতে কি বোঝাচ্ছে। এখানে আমরা যে যৌগটা দেখতে পাচ্ছি, খেয়াল করেন, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, রাইট? দেখেন, এই প্রথম কার্বনের সাথে প্রোটন আছে কয়টা? প্রোটন বা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। এই হাইড্রোজেনের যে নিউক্লিয়াসে নিউট্রনটা থাকে না, জাস্ট প্রোটনটা থাকে। দ্যাটস ওয়াই আমরা এখানে প্রোটন বলতেছি। টেকনিক্যালি জিনিসটাকে কি বলতেছি? প্রোটন বলতেছি। খেয়াল করেন, কোনো নির্দিষ্ট প্রোটনের সিগন্যাল যখন তার প্রতিবেশী ভিন্ন পরিবেশের প্রোটনের প্রভাবে, প্রতিবেশী প্রোটন কোনগুলো দেখেন, দ্বিতীয় কার্বন যেটা, সেই কার্বনের সাথে দেখেন দুইটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। তাহলে এই যে মিথাইল মূলকের যে প্রোটন, সেই প্রোটনগুলো যে সিগন্যাল দিবে, সে সিগন্যালটা একাধিক সূক্ষ্মরেখায় বিভক্ত হবে। কেন একাধিক সূক্ষ্মরেখায় বিভক্ত হবে? এর কারণটা হচ্ছে যে এই যে পার্শ্ববর্তী যে কার্বনের যে প্রোটনগুলো আছে, সেই প্রোটনগুলো একটা প্রভাব আছে। এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। প্রথমে একটু বেসিকটা বোঝার চেষ্টা করেন। খেয়াল করেন, আমরা একটু যদি চিত্রটা একটু খেয়াল করে দেখেন, এই যে মিথাইল মূলকের যে প্রোটনগুলো যে সিগন্যাল কটা দিয়েছে? 3টা সিগন্যাল এখানে আমরা পাইছি। আবার দেখেন, মিথিলিন মূলকে দেখেন সিগন্যাল পেলাম কয়টা? 4টা। কেন? এটা n+1 রুল থেকে কয়টা সিগন্যাল পেলাম? 4টা। আর এখানে পেলাম 3টা সিগন্যাল। আর টিএমএস হচ্ছে যে একটা কি, আমাদের একটা যৌগ, যে যৌগটার সাপেক্ষে আমরা মূলত কি এই যে সিগন্যালগুলোর যে ডিস্টেন্স সেটা পরিমাপ করি, ঠিক আছে? এটা একটা নিরপেক্ষ যৌগ। এটার যে ডেল মান, এটা 0-তে পিকটা দিবে। তো এনিওয়ে, খেয়াল করেন, এখানে দেখেন এই যে 3টা সিগন্যাল পাইলাম, আর এখানে পাইলাম 4টা সিগন্যাল। ওকে, এটা কেন হলো? পার্শ্ববর্তী প্রোটনের প্রভাবের কারণে। এখন দেখেন, কোনটা হচ্ছে এখানে দেখেন পাশে দুইটা ছোট, মাঝখানেরটা বড়। আবার দেখেন দুইটা ছোট, মাঝখানে দুটো একেবারে লম্বি একই সমান। এগুলো মূলত প্যাসকেলের যে একটা রুল আছে, রেশিও আছে, সেই সূত্র, সেটা অনুসারে আমরা এখান থেকে একটু দেখব। প্যাসকেল যে ট্রায়াঙ্গেলটা দেখেন, প্যাসকেল ট্রায়াঙ্গেলটা তো আমাদের পরিচিত, রাইট? আচ্ছা, প্যাসকেলের যে ট্রায়াঙ্গেল, সেখানে দেখেন রেশিওটা কীরকম হবে? 1:1 এভাবে করে আর কি, ঠিক আছে? আর নাম্বার অফ নেইবারিং প্রোটন, যেটা বললাম পার্শ্ববর্তী প্রোটন, যেটা সেখানে পার্শ্ববর্তী প্রোটন 0, 1, 2, 3, ঠিক আছে? পার্শ্ববর্তী প্রোটন যেগুলো থাকবে সেগুলোর মান হচ্ছে n। n দিয়ে কি বোঝাচ্ছে? পার্শ্ববর্তী প্রোটনের যে সংখ্যাটা। তাহলে পার্শ্ববর্তী প্রোটনের সাথে যদি 1 যোগ করি, তাহলে যে মানটা পাবো সেই অনুসারে সিগন্যাল পিকটা দিবে,
ঠিক আছে। আর পিকের রেশিওটা কি হবে, এই প্যাসকেল যে ট্রাইঙ্গেলের যে পিক এরিয়া রেশিও আমরা লিখে রাখছি, এই ট্রাইঙ্গেলের যে অনুসারে আমরা কি রেশিওটা হিসাব করব, সিংলেট, ডাবলেট, ট্রিপলেট এভাবে করে আর কি। নিচে আপনারা একটা চিত্র দেখতে পাচ্ছেন, রাইট? ওকে, আশা করি এখানে আর তেমন কোনো কঠিন বিষয় না এটা। এখন খেয়াল করেন, আমরা মোটামুটি ইম্পর্টেন্ট জায়গায় চলে আসছি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটা কি চুম্বক দেখতে পাচ্ছি, নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। চুম্বক বলের অক্ষগুলো কোন দিক থেকে কোন দিকে যায়, নর্থ থেকে সাউথের দিকে যায়, রাইট? ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখেন। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে পরমাণুর যে কেন্দ্রে কি থাকে, নিউক্লিয়াস থাকে। ওকে, নিউক্লিয়াসের একটা ধর্ম হচ্ছে সেই স্পিন করে, তার নিজ অক্ষের সাপেক্ষে সে কি স্পিন করে। সে যখন স্পিন করে দেখেন নর্থ পোল অ্যান্ড সাউথ পোল তৈরি হয়। উল্টা দিকে যখন স্পিন করবে তখন সাউথ পোলটা উপরের দিকে, নর্থ পোলটা নিচের দিকে। এই কনসেপ্টটা বুঝেন আগে, ঠিক আছে? স্পিন করলে সেটা কি চুম্বক একটা ক্ষেত্র তৈরি করে, নর্থ পোল সাউথ পোল তৈরি করে, চুম্বকের নাই সেই নিউক্লিয়াসটা কি আচরণ করে। এই ধরেন এটা নর্মালি আছে, নিউক্লিয়াসগুলো কি নো ফিল্ড, অর্থাৎ এগুলোকে আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, ইলেকট্রিক ফিল্ড না, একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা কি সেগুলোকে স্থাপন করবো। চৌম্বক ক্ষেত্র ছাড়া অবস্থায় আমার যে নিউক্লিয়াসগুলো আছে, অর্থাৎ হাইড্রোজেনের যে নিউক্লিয়াসগুলো আছে এখানে কি হচ্ছে, সেগুলা কি এলোমেলো অবস্থায় আছে। যখন আমরা চৌম্বক ক্ষেত্রটা দিলাম, তারা দেখেন কিছু কিছু চৌম্বক ক্ষেত্রের সাথে অ্যালাইন করছে, দেখেন আবার কিছু উল্টা দিকে, অর্থাৎ কোনোটা নর্থ পোল সাউথ পোল এভাবে চৌম্বক ক্ষেত্রের সাথে অ্যালাইন করা আছে, কোনোটা উল্টা দিকে আছে। ঠিক আছে, এখানে আমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছি, খেয়াল করেন, দ্বিতীয় চিত্রটা একটু দেখতে পাচ্ছি। এখন খেয়াল করেন শিক্ষার্থী বন্ধুরা, এই যে বললাম যেটা চৌম্বক ক্ষেত্রের দিকে স্থাপন করলাম, দেখেন এই যে ডট ডট যেগুলো দিলাম না, এগুলো হচ্ছে যে কি প্রোটন। ঠিক আছে, হাইড্রোজেনগুলোকে আমরা কি মানে ডট দিয়ে হাইড্রোজেন, যেহেতু এখানে অন্য কিছু দরকার নেই আমাদের, প্রোটন নিয়ে কাজ বা নিউক্লিয়াস নিয়ে কাজ, সেখানে আমরা ডট দিয়ে কি নিউক্লিয়াসটা বোঝাচ্ছি বা প্রোটনটা বোঝাচ্ছি। এটা অন্য আর একটা যৌগ, আগেরটা এক্সাম্পল এটা না, এটা অন্য একটা। এখানে দেখেন ভিন্ন পরিবেশ, দেখেন এর সাথে দুইটা ক্লোরিন আছে আর এর দ্বিতীয় কার্বনের সাথে একটা ক্লোরিন আছে, সো এরা ভিন্ন পরিবেশে অবস্থিত। তাহলে খেয়াল করেন এই দ্বিতীয় কার্বনের সাথে দুইটা প্রোটন আছে, তাই না? প্রোটনের বা নিউক্লিয়াসের যে স্পিনটা, দেখেন স্পিনের ফলে নর্থ পোল কি সে সাউথ পোলকে আকর্ষণ করে, রাইট? ঘোরার ফলে কি নর্থ পোল অ্যান্ড সাউথ পোল তৈরি হবে না? দেখেন নর্থ পোল সাউথ পোলকে কি আকর্ষণ করতেছে, ঠিক আছে? আবার এদিকে কি নর্থ পোল সাউথ পোলকে আকর্ষণ করতেছে, একইভাবে এটা, অর্থাৎ দোনোটা একই দিকে স্পিন করার কারণে কি একই ধরনের কি চুম্বকের ন্যায় চুম্বক ক্ষেত্র তৈরি করছে, একই পোল তৈরি করছে। তারা একই ধরনের যদি পোল তৈরি করে, তাহলে এই যে চুম্বক, এরা যে চুম্বকটা তৈরি করলো, চুম্বক ক্ষেত্রটা তৈরি করলো, এটা আবার এখানে এই প্রোটনটা সেটা অনুভব করবে, এই চুম্বক ক্ষেত্রটা অনুভব করবে, এদের প্রভাবটা কি অনুভব করবে, এদেরও চুম্বক ক্ষেত্রটা সে প্রভাবটা কি অনুভব করবে, অনুভব করে একটা পিক দিবে। সে পিকটা কি দেখেন, সে একটা পিক দিবে বাম পাশে। আবার আরেকটা খেয়াল করেন, সেটা হচ্ছে যে একটা দেখেন সাউথ পোল আবার একটা নর্থ পোল, রাইট? নর্থ পোল সাউথ পোলকে আকর্ষণ করবে। আবার এদিকে কিন্তু দেখেন নর্থ পোল, অর্থাৎ স্পিন একটা অ্যালাইন করছে চৌম্বক ক্ষেত্রের সাথে অ্যালাইন করছে, আর একটা অ্যালাইন করে না, অসমান্তরাল। একটা হচ্ছে সমান্তরাল আর একটা হচ্ছে কি অসমান্তরাল। তাহলে কি এই ক্ষেত্রে এই যে এখানে যে প্রোটনটা আছে, অর্থাৎ এই কার্বনের সাথে যে প্রোটনটা আছে, সে যে পিকটা দিবে, সে পিকটা একটা লম্বা পিক দিবে, কারণ এদের কোনো প্রভাব কি এর উপরে বিস্তার করবে না। ঠিক আছে, এদের এই যে পার্শ্ববর্তী যে প্রতিবেশী যে প্রোটনের যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, তাদের প্রভাবটা এর উপরে কি পড়বে না। দ্যাটস ওয়াই এ ফ্রিলি একটা লম্বা একটা কি পিক দিল, বুঝলেন? এবার 3 নাম্বার পিকটা দেখেন, ছবিটা দেখেন, দুইটাই উল্টা দিকে, অর্থাৎ দোনোটাই অসমান্তরাল, সো এটা দুর্বল। এই চৌম্বক ক্ষেত্রটা কি এদিক থেকে এদিকে যাচ্ছে না, এদিক থেকে এদিকে যাচ্ছে, রাইট? এই চিত্রটা খেয়াল করেন, তাহলে এরা দোনোটা অসমান্তরাল। এক্ষেত্রে সে আরেকটা পিক দিল ডান পাশে, টোটাল তাহলে 3টা পিক এখানে আমরা পাইলাম।
অর্থাৎ এই যৌগটার পার্শ্ববর্তী প্রোটনের অর্থাৎ প্রথম কার্বনের জন্য যে প্রথম কার্বনে অবস্থিত যে প্রোটন, সেই প্রোটনের জন্য আমরা পিক পাবো কয়টা, সংকেত পাবো কয়টা, 3টা। বুঝলেন? এখন আসেন আপনাদের কাছে জিনিসটা আরো অনেক বেশি ক্লিয়ার হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা আগের যে যৌগটা আছে, যে এক্সাম্পলটা আছে, সেখানে আমরা চলে যাই। এই যে যৌগটা, সেটা মিথাইল গ্রুপের প্রোটন প্রতিবেশী মিথিলিন গ্রুপের 2টি প্রোটনের বিন্যাস দ্বারা প্রভাবিত হয়, ঠিক আছে, এবং তার সংকেত N2 N+1, মানে পার্শ্ববর্তী প্রোটন কটা, একটা একটা, ঠিক আছে। তাহলে সংকেত পাবো কয়টা, 3টা। বুঝলেন? এই যে 3টা সংকেত পাইলাম কোনটার জন্য, এই যে মিথাইল মূলকের যে প্রোটনগুলো আছে সেই প্রোটনের জন্য। তাহলে দেখেন, মিথাইল গ্রুপের সাথে প্রতিবেশী দুটি প্রোটনের স্পিন প্রযুক্ত ক্ষেত্রের সাথে সাপেক্ষে 3টি ভিন্ন উপায়ে যুগলায়িত হতে পারে। এখানে দেখেন একটু কেমন জানি জিনিসটা হয়ে গেল। আমি এটা হবে যে এরকম, দুইটা এদিকে আমি এডিট করার সময় এটা ঠিক করে দিব। এটা কোনো ফন্টে মনে কোনো ঝামেলা হয়েছে। দেখেন, যেটা আমি আগে চিত্রে বললাম, একই সাথে চুম্বকের সাথে অ্যালাইন করছে, একটা অ্যালাইন করছে আর একটা বিপরীত দিকে, একটা অ্যালাইন করছে আর একটা বিপরীত দিকে, ঠিক আছে। আর এটা দোনোটাই অসমান্তরাল, দোনোটাই বিপরীত দিকে, অর্থাৎ চুম্বক ক্ষেত্র যেটা বিপরীত চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছিল, ঠিক আছে। ফলে কি সিগন্যাল কয়টা পাইলাম, 3টা পাইলাম। বুঝলেন? এখানেও ফন্টের ঝামেলা। এখানে কি হলো, এখানে তিনোটাই উপরের দিকে, এখানে তিনোটাই উপরের দিকে। আমি এডিট করার সময় এগুলো ঠিক করে দিতে হবে, এডিট করার সময় সবগুলো ঠিক করে দিব, টেনশনে কিছু নেই। আপনার জাস্ট বুঝেন, আসলে এগুলো অনেক সময় ফন্ট অনেক ঝামেলা হয়ে যায়, সফটওয়্যারের সমস্যা হয়, রেকর্ডিংয়ের সময় দেখা যায় যে ঠিকভাবে ফন্ট দেখা যায় না। বাট আমরা আগে চেক করছি, তখন দেখছিলাম যে ফন্ট ঠিক আছে। এখন কোনো না কোনো কারণে টেকনিক্যাল সমস্যা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এনিওয়ে খেয়াল করেন, দেখেন এটা মিথিলিন গ্রুপের প্রোটন প্রতিবেশী দেখেন, প্রতিবেশী 3টি প্রোটনের বিন্যাস দ্বারা প্রভাবিত হয় 3n+1। তাহলে প্রতিবেশী কোনটা, এই দেখেন এদের প্রতিবেশী কোনটা, এই যে এদের প্রতিবেশী কোনটা, এদের প্রতিবেশী এটা না। তাহলে এখানে প্রোটন কটা, 3টা, তাহলে 3n+1। আমরা এর দ্বিতীয় কার্বনের জন্য হিসাব করতেছি। তাহলে 3n+1 কতভাবে যুগলায়িত হতে পারে, 4টি ভিন্ন উপায়ে যুগলায়িত হতে পারে। 4টি ভিন্ন উপায়ে কি যুগলায়িত হতে পারে, আবার মার্ক করেছি 4টি ভিন্ন উপায়ে কি যুগলায়িত হতে পারে। তাহলে খেয়াল করেন 4টা কি, তিনোটাই কি প্রোটনের যে স্পিনের ফলে যে কি চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে, একই প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের সাথে কি একইভাবে প্রযুক্ত যে চৌম্বক ক্ষেত্র তার সাথে কি একইভাবে অ্যালাইন করতে পারে, অথবা দুইটা একই দিকে একটা বিপরীত দিকে, এভাবে ভিন্ন ভিন্ন উপায়ে যুগলায়িত হতে পারে। এটা অথবা এটা হবে, এটা অথবা এটা হবে, এটা অথবা এটা হবে, অথবা এটা হবে। বুঝতে পারছেন? এখানে 3টা দেওয়ার মানে হচ্ছে যে কোনো একটা ভাবে হবে মূলত, আর একটা হচ্ছে এরকম হবে। ওকে, তাহলে দেখেন ফলে কি হবে, 4টা সংকেত পাইলাম। কয়টা ভাবে, 3+1, 4টা সংকেত পাইলাম আমরা। ওকে, এখন পুরা ব্যাপারটা একটা সামারি করি। তাহলে খেয়াল করেন শিক্ষার্থী বন্ধুরা, দেখেন এটা হচ্ছে এই যৌগটার কি একটা NMR কি বর্ণালী। এখন প্রথমে খেয়াল করেন, প্রথম কার্বনের জন্য আমরা কি প্রথম কার্বন সাথে 3টা কি হাইড্রোজেন আছে, 3টা প্রোটন আছে। পার্শ্ববর্তী কার্বনের সাথে কয়টা প্রোটন আছে, 2টা। তাহলে আমরা এই যে এই মিথাইল যে গ্রুপ, সেই গ্রুপের প্রোটনের জন্য আমরা যে সংকেতটা পাবো, সেই সংকেতটা কার দ্বারা প্রভাবিত হবে, এদের দ্বারা প্রভাবিত, দ্বিতীয় কার্বনের প্রোটন দ্বারা। তাহলে N+1, এই যে 1, 2 আর +1, তাহলে 3টা সংকেত। আর এখন আমরা মিথিলিন গ্রুপের জন্য যদি নির্ণয় করি, তাহলে N+1 হলে কত, এখানে 1, 2, 3 +1, তাহলে 4, তাহলে 4টা সংকেত। বুঝতে পারছেন? 1, 3, 3, 1, ঠিক আছে। এটা কি প্যাসকেলের যেটা দেখালাম, প্যাসকেলের যে কি রেশিওটা আসছে। আর TMS এর ব্যাপারটা তো বললাম কি, এটা রেফারেন্স একটা যৌগ, এটা মিথাইল সাইলিন, ঠিক আছে, রেফারেন্স যৌগ। এখান থেকে আমরা ডিস্টেন্সটা খেয়াল করি, মেজার করি। তো এই ছিল আর কি আজকে আমাদের কি পড়াশোনা। আশা করি আপনারা
বুঝতে পারছেন পরীক্ষা আসার জন্য গুরুত্বপূর্ণ n+1 রুলটা আলোচনা করলাম, স্পিন যোগায়ন বিষয়টা আলোচনা করলাম। তো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।